প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আহ, একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে অপবর্তন অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি বা ডিফ্রাকশন গ্রেটিং বলা হয়। এটি নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে অপবর্তন নিয়ে একটি ক্লাস নিয়েছি। সেখানে অপবর্তন কি, কিভাবে কাজ করে, এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে তার অপবর্তনের দ্বিতীয় ক্লাস, তোমরা ক্লাসটি ফলো করো। তো ক্লাসটার মধ্যে রয়েছে আমাদের আজকে আলোচনায় থাকবে হচ্ছে অপবর্তন গ্রেটিং, গ্রেটিং ধ্রুবক, আহ, থাকবে আরও কিছু, অর্থাৎ গ্রেটিং দ্বারা অপবর্তন। তো আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার পাশেই থাকবে আশা করি, এবং বোঝার চেষ্টা করবে যে বিষয়গুলা। তো শুরুতেই আমরা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে অপবর্তন গ্রেডিং, এই বিষয়টি বোর্ডে দেখতে পাচ্ছি অপবর্তন গ্রেডিং। তো আলোর উৎসের বিশ্লেষণের একটি অতি প্রয়োজনীয় কৌশল হচ্ছে অপবর্তন গ্রেটিং। সাধারণত সমান্তরাল ফাঁক বিশিষ্ট একটি পাত, যাকে আমরা অপবর্তন গ্রেটিং করে থাকি। দেখো, আমরা সংজ্ঞার মাধ্যমে জিনিসটা আরেকবার বুঝি। সেটা হচ্ছে যে পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চিরসম্পন্ন পাতকে অপবর্তন গ্রেটিং বলে। আবার পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের চিরসম্পন্ন পাতকে আমরা বলবো অপবর্তন গ্রেটিং। তো শিক্ষার্থীরা, আমরা অপবর্তন গ্রেটিং এর সংজ্ঞাটা দিলাম। তো এটা হচ্ছে, যদি একটি সূক্ষ্ম হীরার কাজ দিয়ে যদি আমরা একটি কাজকে এমনভাবে দাগ কাটি যাতে করে অনেকগুলো সমান্তরাল কি হয়, দাগ কাটবে এবং পাশাপাশি একটা স্বচ্ছতা ফাঁক তৈরি হবে, এবং একটি যে দাগটা থাকবে সেটা হচ্ছে কি, মানে এবং ফাঁকে দুইটার ফাঁকে হবে, যেটা হবে সেটা হচ্ছে কি অস্বচ্ছ প্রতিবন্ধকের ন্যায় কাজ করবে। ফলে ফাঁক দিয়ে আলো সহজে প্রবেশ করতে পারবে, কিন্তু যে দাগটা, সেই দাগের মধ্যে দিয়ে আলো প্রবেশ করতে পারবে না। তো এই ধরনের একটা যখন হবে, সেটা হচ্ছে আমাদের অপবর্তন গ্রেটিং। এইভাবে আমরা তৈরি করতে পারি। তো শিক্ষার্থীরা, তো আমরা একটা পাশের ছবি দেখতে পাচ্ছি। ছবিটা, এই ছবি থেকে আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আলোক রশ্মি প্রবেশ করছে শুরুতেই, 1 2 3 4, চারটা রে প্রবেশ করছে, এবং এখানে এ এন এখানে আসলো। আসার পরে কি এর দিক পরিবর্তন করে এটা কি একটা লেন্সের উপরে এসে পড়লো, এবং এরপরে পর্দার উপরে এসে পড়লো। ওগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। তো শুরুতে আমি যেটা করবো, এখানে এই যে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এই যে আমি যে কথাগুলো বললাম, যে এ থেকে ওই হীরার কাজ দিয়ে যখন আমি একটা কাজকে দাগ দাগ কাটবো বা ফেলবো, তখন যে সূক্ষ্ম হবে, মনে করো এই এ থেকে বি হচ্ছে আমার যে এর একটা চির, এ থেকে বি হচ্ছে একটা চির। এই চিরের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল এ দ্বারা প্রকাশ করছে। তুমি অন্য একটা কালার দিয়ে মার্ক করেছে, দেখো। এবং চিরের মাঝখানে একটা হচ্ছে দাগ, সেটা বি থেকে সি পর্যন্ত, সেটাকে আমরা বলতেছি বি। আবার পরেরটা কি হবে, আবার এই যে এর মতো, আবার এটা হচ্ছে আমার আবার এ, এবং এরপরে আবার বি আসবে। তো এটা হচ্ছে আমাদের সেই, যেটাকে আমি বললাম যে প্রতিটি চিরের প্রস্থ হচ্ছে এ, এবং প্রতিটি রেখা, এই রেখার প্রস্থ হচ্ছে বি।
সুতরাং আমি এখানে একটা লিখছি গ্রেটিং ধ্রুবক। তার মানে গ্রেটিং ধ্রুবক যেটা হচ্ছে, সুতরাং গ্রেটিং ধ্রুবক হচ্ছে একটা সিরিজ প্রস্থ যোগ একটা রেখার প্রস্থ, এই দুটো যোগ করলে যেটা পাওয়া হচ্ছে গ্রেটিং ধ্রুবক। তো শিক্ষার্থীরা, আমি যে কথাটা বললাম যে যখন একটা কাছের উপরে একটা হীরার যে যখন দাগ কাটা হয়, তখন আসলে প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000 দাগ কাটা হয়। প্রতি সেন্টিমিটার হিসাব করে দেবো, প্রতি সেন্টিমিটারে 10,000 দাগ কাটা থাকে। তার মানে এক একটা চিরের কত হবে, যে এক একটা চিরের যে প্রস্থান লিখছি, চিরের প্রস্থান লিখছি, সেই চিরের প্রস্থান কত হবে জানো? মানে কি 10,000, মানে 1 × 10⁻⁴ সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কত ক্ষুদ্র, হ্যাঁ? তাকে যদি আমি 10,000 দিয়ে ভাগ করি, তার মানে বুঝো যে অত অল্প জায়গার মধ্যে কত পরিমাণ দাগ কাটা থাকে। আমি যদি এখানে দেখো, এই ছবিটি দেখলে মনে হবে যে এ থেকে বি, এই চিত্রটা যেন কত বড়, আসলে তা নয়। এটা একদম অতি ক্ষুদ্র, 10⁻⁴ সেন্টিমিটার, যা তুমি দেখতে পাচ্ছ। তো এটা আসলে অনেক ক্ষুদ্র একটা বিষয়, যেটা আমরা অনেক বড় বোঝার জন্য এই যে রেখাগুলো কিছু চোখেই দেখা যাবে না, এত ক্ষুদ্র ক্ষুদ্র। তো এগুলো হচ্ছে এরকম বিষয়, কিন্তু আমরা ছবির মাধ্যমে আমরা বড় করে আমরা দেখছি। তো আমরা এখন তাহলে বুঝলাম যে চিরগুলা কি এবং প্রস্থগুলা কি, চিরের দৈর্ঘ্য কি, চিরের প্রস্থ কি, এবং রেখার প্রস্থ কি, এবং গ্রেটিং ধ্রুবক হচ্ছে a প্লাস b। অর্থাৎ মানে গ্রেটিং ধ্রুবক যে আমি সংজ্ঞাটা যদি দিয়ে যাই, সেটা হচ্ছে গ্রেটিং ধ্রুবক হচ্ছে গ্রেটিংয়ের একটি চিরের শুরু থেকে, গ্রেটিংয়ের একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত এই একটা শুরু, এবং পরবর্তী চিরের শুরু কোনটা, এইখানে আগে শুরু। তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের গ্রেটিং কনস্ট্যান্ট। অর্থাৎ গ্রেটিং একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রকাশ করি যে প্রতিটি চিরের প্রস্থ a, প্রতিটি চিরের রেখার প্রস্থ b, সুতরাং গ্রেটিং ধ্রুবক হচ্ছে a প্লাস b। এই হচ্ছে আমাদের গ্রেটিং ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস দেখি যে গ্রেটিং এর, অর্থাৎ আমি বলতে পারি যে গ্রেটিং এর ডি দৈর্ঘ্যে, গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং এর ডি দৈর্ঘ্যে রেখার সংখ্যা হচ্ছে একটি। সুতরাং গ্রেটিং এর এক দৈর্ঘ্যের রেখার সংখ্যা হবে 1/dt, তাই না? গ্রেটিং এর ডি দৈর্ঘ্যের রেখার সংখ্যা একটি, সুতরাং এক দৈর্ঘ্যের রেখার সংখ্যা 1/dt। আর এই যে গ্রেটিং ধ্রুবক আমাদের গ্রেটিং ধ্রুবক হচ্ছে আমাদের আসলে এই যে গ্রেটিং ধ্রুবক, এটাই কিন্তু ডি সমান সমান a প্লাস b। তার মানে আমি লিখতে পারি যে এই ডি মান যদি আমি বসাই, তাহলে কি 1/a প্লাস b। হ্যাঁ, তো 1/a প্লাস b, এটা হচ্ছে আমাদের আর এটাকে আমি 1/a প্লাস b, ডি দৈর্ঘ্যটা আমি বসালাম কি 1/a প্লাস b, আর এটাই হচ্ছে আমাদের n, ক্যাপিটাল n দ্বারা এগুলো আমরা বসাই, ক্যাপিটাল n দ্বারা আমরা প্রকাশ করি। আর এনটাকে তাহলে আমরা কি বলবো? এন হচ্ছে গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা। গ্রেটিং এর আর এনটা হচ্ছে এখানে গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা, এটা হচ্ছে এন। এটা কি রেখার সংখ্যা হচ্ছে এন। রেখার সংখ্যাকে আমরা কি প্রকাশ করি? গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা হচ্ছে আমাদের এন। তো গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা হচ্ছে এন, আর এন সমান সংখ্যা হচ্ছে 1/a প্লাস b। তাহলে বিষয়টা আশা করি সবার পরিষ্কার হয়েছে। তো এখন আমরা গ্রেটিং কর্তৃক অপবর্তন শিখব। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যেটা আলাপ করবো সেটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা এই যে আমি যে কালো অংশটা রয়ে গেছে এখনো, সেই অংশটা, অর্থাৎ এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, সেটা কি আমাদের এ বি সি ডি, এটা কি, এটা একটি অপবর্তন গ্রেটিং। এ বি সি ডি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা অপবর্তন গ্রেটিং। এবং অপবর্তন গ্রেটিং এ কি, প্রতিটি সিটের প্রস্থ হচ্ছে, এখানে আমি ধরেছি এ, এবং প্রতিটি রেখার দৈর্ঘ্য, মানে যে বি থেকে সি, এটি হচ্ছে রেখা। কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি এগুলো এত ক্ষুদ্র, এগুলো কিন্তু দেখা যাওয়ার কোনো কারণই নেই।
আমরা জাস্ট ছবি আকারে দেখছি এই আর কি। এটা হচ্ছে যে প্রতি 10,000 প্রতি ইয়ে আমাদের হচ্ছে যে আহ, এক এক সেন্টিমিটারে 10,000 দাগ কাটা থাকে। তার মানে বুঝতে পারছি যে কত সূক্ষ্ম এগুলা। তো যাই হোক, প্রতিটা রেখার প্রশ্ন হচ্ছে বি, তাহলে গ্রেডিং তুলক বি সমান সমান দাঁড়াচ্ছে আমাদের এ প্লাস বি। এখন দেখো এই ছবিতে দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। তো আমরা কি করবো এখন, যে ছবিতে আমি দেখছি যে সমান্তর আলোক রশ্মি এই গ্রেডিং এর উপরে এসে পড়লো। পড়লে কি হবে, যে এবিসিডি এই গ্রেডিং এর উপরে এসে এগুলা পড়লো, পড়ার পরে যেটা হবে সেটা কি হবে, দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গেটিং এর উপর এক দূরনি এক গুচ্ছের সমাধান সাবধানিত হলে বেশিরভাগ আলো কোনোরূপ পরিবর্তিত না হয়ে কি হয়েছে, সোজাসুজি সোজা পথে চলে যাবে, কোনোরূপ পরিবর্তন সোজা পথে চলে যাবে এবং চলে যে কি হবে, অভিনীত একটা আমাদের কি হবে, কেন্দ্রীভূত হবে। ফলে অবিন্দুটি খুবই উজ্জ্বল দেখাবে এবং এটি হচ্ছে অবিন্দুটি খুবই উজ্জ্বল দেখাবে এবং এটি হচ্ছে আমাদের চরম বিন্দু। এখন গেটিং এর চিরগুলো খুব ছোট হওয়ায় চির অতিক্রম করার সময় কিছু আলো অপবর্তিত, গেটিং এর চিরগুলো খুবই ছোট হওয়ায় চির অতিক্রম করার সময় কিছু আলো অপবর্তিত হয়ে বিভিন্ন দিকে গমন করে। ধরি এই যে থিটা কোণে, এই যে থিটা কোণ অথবা এই যে থিটা কোণ সোজা না যে কি হবে, তারা থিটা কোণে আমাদের অপবর্তিত হবে, হয়ে বিভিন্ন দিকে চলে গেল। তাহলে থিটা কোণে অপবর্তিত যে সমান্তরাল আলো রশ্মি কিছু উত্তর লেন্স দ্বারা প্রতিসৃত হয়ে উত্তর, এখন কি হবে, এই যে থিটা কোণে যে প্রতিসৃত ইয়ে হলো হয়ে উত্তর লেন্সে আসার পড়বে, উত্তর লেন্সে আসার পরে কি হবে, সেখান থেকে আলোগুলো প্রতিসৃত হয়ে এসে কি হবে, ফাইনালি পি বিন্দুতে মিলিত হবে। তাহলে যেটা দাঁড়ালো, পি বিন্দুটি চরম বিন্দু হবে নাকি অপম বিন্দু হবে তা নির্ভর করবে তরঙ্গগুলোর পথ পার্থক্য, নির্ভর করবে তরঙ্গগুলোর যে এই যে একটা পথ পার্থক্য তৈরি হয়েছে সেই পথ পার্থক্যের উপর এরা নির্ভর করবে। তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন আকারে বের করতে চাই। দেখো চিত্র থেকে যেটা দেখা যায়, শিক্ষার্থীরা চিত্র থেকে যদি দেখা যাচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, চিত্র থেকে দেখা যাচ্ছে যে এ এবং সি, এ এবং সি দেখতে পাচ্ছ আমার ছবিতে, এ এবং পরবর্তী হচ্ছে এ বি সি, মানে সি, এ এবং সি অনুরূপ বিন্দু হতে নির্গত দুটি গুণতরঙ্গের পার্থক্য, এ থেকে দেখো এবং সি থেকে দেখো। এখন এই যে পথ পার্থক্যটা কি হবে, সিএম, সি থেকে এম, খেয়াল করো এই সি থেকে এম, এই যে এটুকু হচ্ছে আমাদের পথ পার্থক্য সিএম। সিএম সমান সমান কি হবে, আমরা এটাকে একটা ত্রিভুজ মনে করি, যে সিএম সমান সমান কি হবে, এসি সাইন থিটা, এ সি এম, মানে এইটুকু হবে সিএম সমান সমান এসি সাইন থিটা, এটা তো থিটা, সাইন থিটা, তাহলে কি হবে, আর এসির মান কি জানি, এসির মান আমরা ইতিমধ্যে জানি, এই এটাই হচ্ছে আমাদের এসি, কেন এইটুকু মান এবির মান এ, আমার বিসির মান বি, তার মানে এসি হচ্ছে এ প্লাস বি, তার মানে এসি থেকে আমি কি লিখবো, এ প্লাস বি সাইন থিটা। গাণিতিক হিসাবে পি বিন্দুটির চরম, অপম বা চরম হওয়ার নিম্নোক্ত শর্ত পাওয়া যায়। কি কি শর্ত, একটা হচ্ছে যে চরমের শর্ত, চরমের শর্তটা কি হবে, চরমের শর্ত হবে ডি সাইন থিটা যেখানে n সমান সমান 0, 1, 2 ইত্যাদি, এটা হচ্ছে চরমের শর্ত। আর একটা হবে কি অবমের শর্ত, অবমের শর্ত কি হবে, ডি সাইন থিটা n সমান সমান 2n প্লাস 1। তাহলে চরম বিন্দুর শর্তে এর এর মান যদি 0 বসায়, 0 বসালে কেন্দ্রীয় চরম বিন্দুর মান পাওয়া যাবে এবং এন এর মান পরবর্তী যে 1, 2, 3 এই সিরিজটা বসালে কি হবে, অপর চরম বিন্দুগুলোর অবস্থান পাওয়া যায়। তাহলে এটি হচ্ছে আমাদের গেটিং কর্তৃক অপবর্তনের আলোচনা। তো শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো
বিষয়টি আসলে অনেক নতুন কনসেপ্ট এবং এর উপরে অনার্সে আমাদের অনেক আলোচনা রয়েছে। তো যতটুকু ইন্টারমিডিয়েট পর্যায়ে যতটুকু জানা দরকার ততটুকু আমরা হয়তো বা এখানে জানতে পেরেছি। তো আশা করি পরবর্তী ধাপে গেলেও তোমরা এটা নিয়ে অনেক পড়াশোনা করতে পারবে। তো আমাদের পরীক্ষায় যাতে আমরা ভালো করতে পারি সেজন্য আমাদের যতটুকু পড়া দরকার আমরা এর মধ্যে ইনশাল্লাহ আলোচনা ইতিমধ্যে শেষ করলাম। তো তোমাদের মঙ্গল কামনা করছি এবং তোমাদের পরীক্ষা আর বেশি বাকি নেই, সময়টা বলা যায় সামনে হয়তো বা ফর্ম ফিল আপের সময় চলে আসবে। তো তোমরা কোন সময়ের প্রতি কোনো অবহেলা করবে না, তোমরা প্রচুর পড়াশোনা চালিয়ে যাও। আর তোমাদের প্রতি শুভেচ্ছা রইল, তোমরা ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।